তাহলে আমরা সাংকেতিক যুক্তিবিজ্ঞান আমাদের যে ইউনিট 1, আমাদের ইউনিট 1 এর সিলেবাসটাই হচ্ছে সাংকেতিক যুক্তিবিজ্ঞান। তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে সত্যাপেক্ষ। তো সাংকেতিক যুক্তিবিজ্ঞান কি সেটা আমরা আলোচনা করছি। তাহলে সাংকেতিক যুক্তিবিজ্ঞান কাকে বলে? দেখো, সাংকেতিক যুক্তিবিজ্ঞান তাহলে যে যুক্তিবিজ্ঞান প্রতীক তাহলে যে যুক্তিবিজ্ঞান প্রতীক বা সংকেত ব্যবহার করে যুক্তিকে প্রকাশ করে এবং যুক্তির বৈধতা বিচার করে তাকে বলা হচ্ছে সাংকেতিক যুক্তিবিজ্ঞান। তাহলে কি বলছে, সাংকেতিক যুক্তিবিজ্ঞান কাকে বলে? যে যুক্তিবিজ্ঞান প্রতীক বা সংকেতকে ব্যবহার করে একটা যুক্তিকে প্রকাশ করে এবং যে যুক্তিটাকে প্রকাশ করছে সেই যুক্তিটার বৈধতা বিচার করে তাকেই বলা হচ্ছে সাংকেতিক যুক্তিবিজ্ঞান। বোঝা গেল? তাহলে সাংকেতিক যুক্তিবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি? প্রতীক বা সংকেত ব্যবহার করে যুক্তির বৈধতা বিচার করা। তাহলে প্রতীক বা সংকেতকে ব্যবহার করে যে যুক্তিবিজ্ঞানে যুক্তির বৈধতা বিচার করে সেই যুক্তিবিজ্ঞানকেই বলা হচ্ছে সাংকেতিক যুক্তিবিজ্ঞান। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো, এই সাংকেতিক যুক্তিবিজ্ঞানের যদি আমরা প্রবক্তা দেখি, তাহলে সাংকেতিক যুক্তিবিজ্ঞানের প্রবক্তা কাকে বলা হচ্ছে? সাংকেতিক যুক্তিবিজ্ঞানের প্রবক্তা বলা হয় জর্জ বুলেকে। তাহলে সাংকেতিক যুক্তিবিজ্ঞানের প্রবক্তাকে, সাংকেতিক যুক্তিবিজ্ঞানের প্রবক্তা হচ্ছেন জর্জ বুলে। জর্জ বুলে ছাড়াও অন্যান্য অনেক প্রবক্তা রয়েছেন, যেমন আমরা বলতে পারি মর্গ্যান, রাসেল, হোয়াইট হেটেড, আই এম কপি। হলো? তাহলে সাংকেতিক যুক্তিবিজ্ঞানের মূল প্রবক্তাকে, সাংকেতিক যুক্তিবিজ্ঞানের প্রধান প্রবক্তা হচ্ছেন জর্জ বুলে এবং অন্যান্য প্রবক্তা হলেন মর্গ্যান, রাসেল, হোয়াইট হেটেড, কপি প্রমুখ যুক্তিবিদগণ। ক্লিয়ার? তাহলে সাংকেতিক যুক্তিবিজ্ঞান এবং তার প্রবক্তা নিয়ে বলো, ক্লিয়ার হলো? সাংকেতিক যুক্তিবিজ্ঞান এবং তার প্রবক্তা নিয়ে সমস্যা আছে কি? থাকলে না জানাবে। স্যার, নেই স্যার। আচ্ছা, না স্যার, না স্যার। তাহলে দেখো, আমি প্রথমেই বলেছিলাম সাংকেতিক যুক্তিবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? প্রতীক এবং ঠিক। সংকেত ব্যবহার করে যুক্তিকে প্রকাশ করে তার বৈধতা বিচার করে। তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে প্রতীক এবং সংকেত, তাহলে প্রতীক এবং সংকেত এই দুটো বিষয়কে আমাদের এখন বুঝতে হবে। দেখো, প্রতীক, সংকেত, যদি আমরা প্রতীকের ইংরেজিটা আমরা যদি দেখি তাহলে প্রতীকের ইংরেজি হচ্ছে সাইন আর সংকেতের ইংরেজি হচ্ছে সিম্বল। হলো? আচ্ছা, প্রতীক এবং সংকেত উভয়ই কি? উভয়ই হচ্ছে কৃত্রিম চিহ্ন। তাহলে প্রতীকও হচ্ছে কৃত্রিম চিহ্ন এবং সংকেতও হচ্ছে কৃত্রিম চিহ্ন। তাহলে প্রতীক কি? প্রতীকও হচ্ছে এক ধরনের কৃত্রিম চিহ্ন এবং সংকেতও হচ্ছে এক ধরনের কৃত্রিম চিহ্ন। তাদের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? এদের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে এই যে প্রতীক যে রয়েছে, এই প্রতীক এর দ্বারা আমরা কোনো তথ্যকে অনুমান করি।
কোনো তথ্যকে অনুমান করি, আর সংকেতের দ্বারা কিন্তু আমরা কোনো তথ্যকে অনুমান করি না, আমরা কোনো তথ্যকে কি করি, কোনো তথ্যকে প্রকাশ করি, কোনো তথ্যকে প্রকাশ করি। তাহলে দেখো, প্রতীকের সাহায্যে আমরা কি করি, প্রতীকের সাহায্যে আমরা কোনো তথ্যকে অনুমান করি, আর সংকেতের সাহায্যে আমরা কোনো তথ্যকে প্রকাশ করি। তাহলে কোনো তথ্যকে অনুমান করি মানে কি, কোনো তথ্যকে অনুমান করি মানেই হচ্ছে প্রতীক কি করে, প্রতীক কোনো কিছুকে চিহ্নিত করে, কোনো কিছুকে চিহ্নিত করে বা নির্দেশ করে। তাহলে সংকেত কি করবে, একদম সহজ, সংকেত কোনো কিছুকে ব্যক্ত করে বা কি করে, প্রকাশ করে। হলো? তাহলে দেখো, প্রতীক কি, প্রতীক হচ্ছে এমন একটা কৃত্রিম চিহ্ন বা এমন একটা প্রতিনিধিত্বমূলক কৃত্রিম চিহ্ন যার সাহায্যে আমরা কোনো তথ্যকে অনুমান করি। একইভাবে আমরা বলতে পারি তাহলে সংকেত কি, সংকেত হচ্ছে একটা কৃত্রিম চিহ্ন যার সাহায্যে আমরা কোনো তথ্যকে প্রকাশ করি। বোঝা গেল? আচ্ছা, প্রতীকের সাহায্যে আমরা কোনো কিছুকে চিহ্নিত করি মানেই হচ্ছে প্রতীক কোনো কিছুকে নির্দেশ করে, আর সংকেত তাহলে কি করে, সংকেত কোনো কিছুকে ব্যক্ত করে বা প্রকাশ করে। তাহলে এই হচ্ছে প্রতীক এবং সংকেতের মধ্যে মূল পার্থক্য। বোঝা গেল? আচ্ছা, এই প্রতীক এবং সংকেতের মধ্যে পার্থক্য করেছেন কে, প্রতীক এবং সংকেতের মধ্যে পার্থক্য করেছেন যুক্তিবিদ পায়ার্স। তাহলে পায়ার্স প্রতীক এবং সংকেতের মধ্যে পার্থক্য করেছেন। আচ্ছা, প্রতীক এবং সংকেতের মধ্যে পার্থক্যটা বোঝা গেল? স্যার একটু এক্সাম্পল দিয়ে বললে ভালো হতো। হ্যাঁ, এক্সাম্পল তো দেবই। হলো? আচ্ছা, এবার দেখো, এই প্রতীককে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দু ধরনের প্রতীক পাবো। তাহলে প্রতীককে যদি ভাগ করি তাহলে আমরা দু ধরনের প্রতীক পাবো। একটাকে বলা হচ্ছে প্রাকৃত প্রতীক, আর একটাকে বলা হচ্ছে অপ্রাকৃত প্রতীক। তাহলে প্রতীককে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দু ধরনের প্রতীক পাবো, একটা হচ্ছে প্রাকৃত প্রতীক আর একটা হচ্ছে অপ্রাকৃত প্রতীক। দেখো, প্রাকৃত প্রতীকের যদি আমরা উদাহরণ দেই তাহলে আমরা দিতে পারি ধূম, বহ্নির প্রতীক, কালো মেঘ, ঝড় বৃষ্টির প্রতীক। তাহলে দেখো, প্রাকৃত প্রতীক, যদি আমরা প্রাকৃত প্রতীকের উদাহরণ দেই তাহলে ধূম হচ্ছে একটা প্রাকৃত প্রতীক, কালো মেঘ হচ্ছে একটা প্রাকৃত প্রতীক। দেখো, প্রাকৃত প্রতীকে কি বলা হচ্ছে, প্রাকৃত প্রতীকের ক্ষেত্রে চিহ্নিত, মানে প্রাকৃত প্রতীকের ক্ষেত্রে যে চিহ্নটা ব্যবহার করা হচ্ছে সেই চিহ্নটার সঙ্গে তার চিহ্নিত বিষয়ের মধ্যে একটা কার্যকারণ সম্বন্ধ থাকে কিংবা সাদৃশ্য সম্বন্ধ থাকে। তাহলে দেখো, এই ধূমের সঙ্গে বহ্নির যে সম্বন্ধটা, এই সম্বন্ধটা কিন্তু কার্যকারণ সম্বন্ধ। ঠিক একইভাবে ঘন কালো মেঘ ঝড় বৃষ্টির প্রতীক, এখানেও কিন্তু এই ঝড় বৃষ্টির সঙ্গে ঘন কালো মেঘের যে সম্পর্কটা সেটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক। আচ্ছা, এবার মনে করো কোনো একটা ম্যাপ, তাহলে কোনো একটা ম্যাপ
কোনো দেশের প্রতীক, তাই তো, কোনো দেশের প্রতীক। মনে করো ভারতের ম্যাপ যদি বলা হয়, তাহলে ভারতের ম্যাপ যদি বলা হয়, মনে করো এটা ভারতের ম্যাপ, তাহলে এই যে এই ম্যাপটার দ্বারা আমরা নির্দিষ্ট একটা দেশকে কিন্তু অনুমান করি। তাহলে এই যে কোনো দেশের ম্যাপের সঙ্গে কোনো দেশের যে সম্বন্ধটা, এই সম্বন্ধটা কিন্তু কার্যকরণ সম্বন্ধ নয়, এই সম্বন্ধটা হচ্ছে সাদৃশ্য সম্বন্ধ। সাদৃশ্য সম্বন্ধ, তাহলে বোঝা গেল। তাহলে প্রাকৃত প্রতীক কি? প্রাকৃত প্রতীকের ক্ষেত্রে চিহ্ন এবং চিহ্নিত বিষয়ের মধ্যে সাদৃশ্য সম্বন্ধ থাকে অথবা কার্যকরণ সম্বন্ধ থাকে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে ধূম হলো বহ্নির প্রাকৃত প্রতীক, যেহেতু ধূমের সঙ্গে বহ্নির কি রয়েছে? কার্যকরণ সম্বন্ধ রয়েছে। ঠিক একইভাবে ঘন কালো মেঘ ঝড় বৃষ্টির প্রতীক, তাহলে এই ঝড় বৃষ্টির সঙ্গে ঘন কালো মেঘের কার্যকরণ সম্বন্ধ রয়েছে। এবার নির্দিষ্ট কোনো একটা ম্যাপ কোনো একটা দেশের প্রতীক, যেহেতু ওই সেই দেশের সঙ্গে নির্দিষ্ট একটা ম্যাপের কি রয়েছে? একটা সাদৃশ্য সম্বন্ধ রয়েছে। তাহলে এই হচ্ছে প্রাকৃত প্রতীকের উদাহরণ। আচ্ছা, এবার দেখো অপ্রাকৃত প্রতীক কি? তাহলে তাহলে অপ্রাকৃত প্রতীক, যেটাকে আমরা প্রথা সিদ্ধ প্রতীকও বলি। তাহলে অপ্রাকৃত প্রতীক এবং প্রথাসিদ্ধ প্রতীকে এখানে কিন্তু চিহ্নিত বিষয় এবং মানে চিহ্ন এবং চিহ্নিত বিষয়ের মধ্যে কোন রকম কার্যকরণ সম্বন্ধ থাকে না। যেমন যদি শব্দ, শব্দ বলতে নির্দিষ্ট কোনো একটা শব্দ, মনে করো বিড়াল, এই বিড়াল শব্দটার দ্বারা আমরা একটা নির্দিষ্ট প্রাণীকে অনুমান করি। তাহলে নির্দিষ্ট প্রাণীকে অনুমান করি, নির্দিষ্ট প্রাণীকে অনুমান করি। ঠিক একইভাবে যদি আমরা বলি আম, তাহলে দেখো আম শব্দটার দ্বারা আমরা কোনো ফলকে অনুমান করি। তার মানে কি আমের দ্বারা কোনো একটা নির্দিষ্ট ফলকে নির্দেশ করা হয়। ঠিক একইভাবে বিড়াল শব্দটার দ্বারাও কোনো একটা নির্দিষ্ট প্রাণীকে অনুমান করা হয়। তাহলে দেখো এখানে বিড়ালের সঙ্গে নির্দিষ্ট একটা প্রাণীর কিন্তু কার্যকরণ সম্বন্ধ নেই। ঠিক একইভাবে আমের সঙ্গে কিন্তু কোনো একটা নির্দিষ্ট ফলের কার্যকরণ সম্বন্ধ নেই। তাহলে দেখো অপ্রাকৃত বা প্রথাসিদ্ধ প্রতীকগুলো কি রীতি অনুযায়ী চলে আসছে। রীতি অনুযায়ী চলে আসার ফলে কি হচ্ছে? বিড়াল শব্দের দ্বারা আমরা নির্দিষ্ট একটা প্রাণীকে অনুমান করি। ঠিক একইভাবে আম শব্দের দ্বারা কোনো একটা নির্দিষ্ট ফলকে আমরা অনুমান করি। এবার মনে করো আম ফলের দ্বারা, মনে করো এটা হচ্ছে আম একটা ফল, তাহলে এই আম যে প্রতীকটা রয়েছে একটা নির্দিষ্ট ফলকে নির্দেশ করা হচ্ছে আম। এবার এটার বদলে যদি আগের থেকে যদি মনে করো এরকম একটা ফলকে আম বলা হতো, তাহলে কিন্তু এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের আমের দ্বারা কিন্তু আমরা এই ধরনের একটা ফলকেই বুঝতাম। কাজে কি এগুলো হচ্ছে প্রাচীন কাল থেকে রীতি অনুযায়ী চলে আসছে, এর জন্য এগুলোকে বলা হচ্ছে কি প্রথা সিদ্ধ প্রতীক। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা শব্দের দ্বারা অপ্রাকৃত প্রতীক বা প্রথাসিদ্ধ প্রতীককে চিহ্নিত করতে পারি। ঠিক একইভাবে শব্দ ছাড়া অপ্রাকৃত বা প্রথাসিদ্ধ প্রতীক কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। যেমন যদি বলা হয় গণিতের ক্ষেত্রে দেখো যোগ, বিয়োগ, ভাগ, গুণ। তাহলে গণিতের ক্ষেত্রে এই যে চিহ্নগুলি রয়েছে, এই চিহ্নগুলি কিন্তু শব্দের দ্বারা প্রকাশ করা যায় না।
কাজেই শব্দের দ্বারা প্রকাশ করা যায় না, জন্যই এই সমস্ত চিহ্নকে বলা হচ্ছে কি, এই সমস্ত চিহ্নকে বলা হচ্ছে অশাব্দিক প্রতীক। তাহলে এগুলোকে বলা হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে শাব্দিক প্রতীক। আর গণিতের ক্ষেত্রে মানে যোগ বিয়োগ ভাগ গুণ, কিংবা যদি আমরা গণিত বাদ দিয়ে মনে করো ক খ গ, বাংলার ক্ষেত্রে যদি ইংরেজির ক্ষেত্রে দেখি এ বি সি, তাহলে এই ধরনের প্রতীক শব্দের দ্বারা প্রকাশ করা যায় না, জন্য এই ধরনের প্রতীককে বলা হচ্ছে অশাব্দিক প্রতীক। অশাব্দিক প্রতীক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা বলো, কারো কোনো সমস্যা থাকলে। স্যার বলছিলাম ম্যাপটা যে আছে, ম্যাপটা তো অপ্রাকৃতিক হবে, এটা তো কোনো মানসিক ভাবে তৈরি করছে, নাকি এটা প্রাকৃতিক হ্যাঁ, হবে? মানে প্রাকৃত প্রতীক সেটা প্রত্যাশিদ্ধ হতে পারে, প্রাকৃত প্রতীকও প্রত্যাশিদ্ধ হতে পারে, মানে সবগুলোই প্রত্যাশিদ্ধ হবে এরকমটা না, কিছু কিছু প্রত্যাশিদ্ধ হতে পারে। এই যে ম্যাপটা, এটা যেমন রীতি অনুযায়ী চলে আসছে, ঠিক আছে, রীতি অনুযায়ী চলে আসার হ্যাঁ। জন্য এই ম্যাপটা একদিকে যেমন প্রাকৃত প্রতীক, ঠিক যদি অন্য দৃষ্টিভঙ্গিতে তুমি চিন্তা করো তাহলে কিন্তু এটা অপ্রাকৃত প্রতীকও হয়ে যায় বা প্রত্যাশিদ্ধ প্রতীকও হয়ে যায়। হলো? ঠিক আছে। নেক্সট কারো সমস্যা? তাহলে এতদূর পর্যন্ত আমরা কি দেখলাম? সাংকেতিক যুক্তিবিজ্ঞান কাকে বলে? যে যুক্তিবিজ্ঞানে প্রতীক এবং সংকেত ব্যবহার করে যুক্তিকে প্রকাশ করা হয়, যুক্তিকে প্রকাশ করে তার বৈধতা বিচার করা হয়, সেই যুক্তিবিজ্ঞানকে বলা হচ্ছে সাংকেতিক যুক্তিবিজ্ঞান। আচ্ছা, সাংকেতিক যুক্তিবিজ্ঞানের যদি আমরা অপর নাম দেখি তাহলে আমরা বলতে পারি প্রতীকী যুক্তিবিজ্ঞান। সাংকেতিক যুক্তিবিজ্ঞানের অপর নাম কি? প্রতীকী যুক্তিবিজ্ঞান। সাংকেতিক যুক্তিবিজ্ঞানের অপর নাম আধুনিক যুক্তিবিজ্ঞান। সাংকেতিক, তাহলে প্রতীকী যুক্তিবিজ্ঞান বা সাংকেতিক যুক্তিবিজ্ঞান, আধুনিক যুক্তিবিজ্ঞান বা সাংকেতিক যুক্তিবিজ্ঞান, বা এটাকে আমরা নব্য যুক্তিবিজ্ঞানও বলতে পারি। তাহলে এতগুলো কিন্তু আমরা বলতে পারি সাংকেতিক যুক্তিবিজ্ঞানের অপর নাম হিসাবে। হলো? সাংকেতিক যুক্তিবিজ্ঞানের প্রবক্তা হচ্ছেন জর্জ বুলে, অন্যান্য প্রবক্তা মর্গান রাসেল, হোয়াইটহেড, পপি প্রমুখ যুক্তিবিদগণ। এবার সাংকেতিক যুক্তিবিজ্ঞানকে বুঝতে গেলে আমাদেরকে প্রতীক এবং সংকেতকে বুঝতে হবে। মনে রাখবে, প্রতীক এবং সংকেত কিন্তু যুক্তিবিজ্ঞানে প্রায় একই অর্থে ব্যবহৃত হয়। একই অর্থে ব্যবহৃত হওয়ার ফলেও এই প্রতীক এবং সংকেতের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা করেছেন কে? এই পার্থক্যটা করেছেন যুক্তিবিদ পায়ার। প্রতীক কি? প্রতীক হচ্ছে এমন একটা প্রতিনিধিত্বমূলক কৃত্রিম চিহ্ন যার সাহায্যে আমরা কোনো তথ্যকে অনুমান করি। তাহলে আমরা বলতে পারি যে প্রতীক কোনো কিছুকে চিহ্নিত করে বা কোনো কিছুকে নির্দেশ করে। ঠিক একইভাবে সংকেত কি? সংকেত হচ্ছে একটা প্রতিনিধিত্বমূলক কৃত্রিম চিহ্ন যার সাহায্যে আমরা কি করি? যার সাহায্যে আমরা কোনো তথ্যকে প্রকাশ করি, কোনো তথ্যকে অনুমান করি না, কিন্তু কোনো তথ্যকে প্রকাশ করি সংকেতের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি কি, সংকেত কোনো কিছুকে ব্যক্ত করে বা প্রকাশ করে। হলো? আচ্ছা, এবার প্রতীককে যদি আমরা ভাগ করি তাহলে প্রতীককে ভাগ করলে আমরা দুই প্রকার প্রতীক পাই, একটা হচ্ছে প্রাকৃত প্রতীক আর একটা হচ্ছে অপ্রাকৃত প্রতীক। প্রাকৃত প্রতীক হলো কি, মানে প্রাকৃত প্রতীক অর্থাৎ চিহ্ন এবং চিহ্নিত বিষয়ের মধ্যে একটা কার্যকরণ সম্বন্ধ থাকে বা সাদৃশ্য সম্বন্ধ থাকে। তাহলে ধূম হচ্ছে বহ্নির প্রাকৃত প্রতীক, মানেই হচ্ছে ধূমের সঙ্গে বহ্নির একটা কার্যকরণ সম্বন্ধ রয়েছে। ঠিক একইভাবে ঘন কালো মেঘ, তাহলে ঘন কালো মেঘ ঝড় বৃষ্টির প্রতীক, তার মানে হচ্ছে ঘন কালো মেঘের সঙ্গে ঝড় বৃষ্টির একটা কার্যকরণ সম্বন্ধ থাকে। ঠিক একইভাবে নির্দিষ্ট কোনো ম্যাপ কোনো একটা দেশের প্রতীক, এখানে কিন্তু কার্যকরণ সম্বন্ধ থাকে না, এখানে যে সম্বন্ধটা থাকে সেটা হচ্ছে সাদৃশ্য
সম্বন্ধ। আচ্ছা, এবার অপ্রাকৃত প্রতীক বা প্রত্যাশিত প্রতীক কি? যে প্রতীককে শব্দের দ্বারা আমরা প্রকাশ করি, যে সব মানে অপ্রাকৃত বা প্রত্যাশিত প্রতীকের ক্ষেত্রে আমরা দুভাবে প্রকাশ করতে পারি, অপ্রাকৃত বা প্রত্যাশিত প্রতীককে, শব্দের দ্বারা আবার শব্দ ছাড়া। তাহলে শব্দের দ্বারা যখন আমরা প্রকাশ করি তখন সেটাকে বলা হচ্ছে শাব্দিক প্রতীক, আর যখন শব্দ ছাড়া আমরা প্রকাশ করি বা শব্দ ছাড়া যখন কোনো নতুন তথ্যকে আমরা নির্দেশ করি তখন সেটাকে বলা হচ্ছে অশাব্দিক প্রতীক। তাহলে বিড়াল এই শব্দটার দ্বারা নির্দিষ্ট একটা প্রাণীকে অনুমান করি, তাহলে বিড়াল শব্দটা ওই নির্দিষ্ট প্রাণীটার প্রতীক। ঠিক একইভাবে আম শব্দটার দ্বারা কোনো একটা ফলকে আমরা অনুমান করি, তাহলে ওই ফলটা হচ্ছে, তাহলে আমটা কি, আমটা হচ্ছে ওই ফলের প্রতীক। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু কোন রকম কার্যকরণ সম্বন্ধ নেই বা সাদৃশ্য সম্বন্ধ নেই। তাহলে এবার গণিতের ক্ষেত্রে যদি আমরা যোগ বিয়োগ ভাগ গুণ এগুলোর দ্বারা কোনো কিছুকে অনুমান করি, এগুলোর দ্বারা, কিংবা বাংলায় যদি আমরা ক খ গ দ্বারা কোনো কিছুকে অনুমান করি, কিংবা ইংরেজির ক্ষেত্রে ABCD দ্বারা যদি আমরা কোনো কিছুকে অনুমান করি, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা হয়ে যায় অশাব্দিক প্রতীক, কারণ এগুলো শব্দ নয়। বিড়ালটা হচ্ছে শব্দ, আমটা শব্দ, কিন্তু এই যে যোগ বিয়োগ গুণ ভাগ কিংবা ক খ গ ABCD এগুলো কিন্তু শব্দ নয়, আর শব্দ নয় জন্য এই সমস্ত প্রতীককে বলা হচ্ছে কি অশাব্দিক প্রতীক। হলো? আচ্ছা, মুছে দিলাম, তাহলে মুছে দিলাম। দাও। আচ্ছা, এবার দেখো, সংকেতকে যদি আমরা ভাগ করি, সংকেতকে ভাগ করলে আমরা দু ধরনের সংকেত পাবো। সংকেতকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দু ধরনের সংকেত পাবো। এক প্রকার হচ্ছে স্থায়ী সংকেত, আর এক প্রকার হচ্ছে অস্থায়ী সংকেত। তাহলে দেখো, সংকেতকে যদি ভাগ করি তাহলে দু ধরনের সংকেত পাবো, একটা হচ্ছে স্থায়ী সংকেত আর একটা হচ্ছে অস্থায়ী সংকেত। স্থায়ী সংকেত কি? যে সংকেতগুলির স্থান কাল পাত্র ভেদে কখনোই পরিবর্তন করা সম্ভব হয় না, সেই সংকেতগুলোকে বলা হচ্ছে স্থায়ী সংকেত। আর যে সংকেতগুলোকে স্থান কাল পাত্র ভেদে পরিবর্তন করা যায় সেই সংকেতকে বলা হচ্ছে অস্থায়ী সংকেত। দেখো, স্থায়ী সংকেতকে আমরা ধ্রুবক বলতে পারি, স্থায়ী সংকেতকে আমরা ধ্রুবক বলতে পারি, ধ্রুবক বা যৌক্তিক ধ্রুবক। আর অস্থায়ী সংকেতকে আমরা গ্রাহক বলতে পারি বা চলক বলতে পারি। বোঝা গেল? তাহলে সংকেতকে দুভাগে ভাগ করা হচ্ছে, স্থায়ী সংকেত, অস্থায়ী সংকেত। স্থায়ী সংকেতকে ধ্রুবক বলতে পারি বা যৌক্তিক ধ্রুবক বলতে পারি, অস্থায়ী সংকেতকে গ্রাহক বলতে পারি বা চলক বলতে পারি। এবার দেখো, স্থায়ী সংকেতগুলো কিন্তু কখনোই পরিবর্তন করা যায় না, কোনো মতেই যায় না। স্থায়ী সংকেতকে যদি আমরা এখন ভাগ করি তাহলে আমরা দু ধরনের স্থায়ী সংকেত পাবো।
একক স্থায়ী সংকেত, দ্বিস্থায়ী সংকেত। একক স্থায়ী সংকেত, দেখো একক শব্দটা রয়েছে, তাহলে একক স্থায়ী সংকেত কাকে বলে? যে সংকেত শুধুমাত্র কোনো একটা বচনের পূর্বে বসে, কোনো একটা সরল বচনের পূর্বে বসে সরল বচনের পূর্বে বসে সেই বচনটার অর্থকে প্রকাশ করতে পারে, সেই সংকেতকে বলা হচ্ছে একক স্থায়ী সংকেত। তাহলে একক স্থায়ী সংকেতের উদাহরণ কি? একক স্থায়ী সংকেতের উদাহরণ হচ্ছে কার্ল, কার্ল হলো। তাহলে একক স্থায়ী সংকেতের উদাহরণ হচ্ছে কার্ল, মনে রাখবে কার্ল। এটাকে কিন্তু বিভিন্ন কাল বলে, বাংলাতে ঢেউ বলা হয়, টিল্ড বলা হয়, ইত্যাদি বিভিন্ন বলা হয় হলো। তাহলে একক স্থায়ী সংকেত কি? যে সংকেত শুধুমাত্র একটা সরল বচনের পূর্বে বসে সেই বচনের অর্থকে প্রকাশ করে, সেই সংকেতকে বলা হচ্ছে একক স্থায়ী সংকেত। স্থায়ী সংকেত হচ্ছে কি? কার্ল। এবার দেখো দ্বিস্থায়ী সংকেতটা কি? দ্বিস্থায়ী সংকেত হচ্ছে দ্বি মানে দুইটা। তাহলে দ্বিস্থায়ী সংকেত হচ্ছে এমন সংকেত যে সংকেত দুটো সরল বচনের মাঝে বসে সেই বচনের অর্থকে প্রকাশ করে। তাহলে দুটো বচনের মাঝে বসে, দুটো বচনের মাঝে বসে সেই বচনের অর্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করে, তাকেই বলা হচ্ছে দ্বিস্থায়ী সংকেত। দ্বিস্থায়ী সংকেত কয়টা রয়েছে? চারটা রয়েছে। ডট, ইমপ্লাইজ বা এটাকে হর্স শো বলে, হর্স শো মানে ঘোড়ার খুরের মতো হলো, এটাকে ভেল বলে, এটা হচ্ছে ট্রিপল বার। তাহলে এই চারটা হচ্ছে দ্বিস্থায়ী সংকেত। আর এই কার্ল হচ্ছে কি? কার্ল হচ্ছে একক স্থায়ী সংকেত। তাহলে টোটাল সংকেত কটা হলো? তাহলে টোটাল সংকেত কিন্তু হয়ে গেল কটা? পাঁচটা। তাহলে সংকেত কটা? সংকেত হচ্ছে পাঁচটা। এই পাঁচটার মধ্যে একটা হচ্ছে একক স্থায়ী সংকেত, আর এই চারটা হচ্ছে কি? এই চারটা হচ্ছে দ্বিস্থায়ী সংকেত। বোঝা গেল? আচ্ছা, এগুলোকে কিন্তু স্থানকাল পাত্রভেদে পরিবর্তন করা যায় না, আর পরিবর্তন করা যায় না জন্যই এগুলোকে বলা হচ্ছে কি? ধ্রুবক বা স্থায়ী সংকেত। আর যে সংকেতগুলোকে স্থানকাল পাত্রভেদে পরিবর্তন করা সম্ভব সেই সংকেতগুলোকে বলা হচ্ছে অস্থায়ী সংকেত, যেটাকে গ্রাহকও বলা হয় আবার চলকও বলা হয়। যেমন দেখো এ, এ হচ্ছে একটা অস্থায়ী সংকেত। দেখো এর দ্বারা, মনে করো এর দ্বারা আমি আপেলকেও বুঝতে পারি, এর দ্বারা আমি অজগর, অজগরকেও বুঝতে পারি। তাহলে অজগরের জন্য আমি, অর্থাৎ অজগর, অজগর যে রয়েছে, দেখো সংকেত কি? সংকেত কোনো কিছুকে ব্যক্ত করে। তাহলে এর দ্বারা আমি আপেলকেও ব্যক্ত করতে পারি, আবার এর দ্বারা আমি কি? অজগরকেও ব্যক্ত করতে পারি। তাহলে স্থান কাল পাত্রভেদে কিন্তু এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, এর জন্য ওগুলোকে বলা হচ্ছে কি? অস্থায়ী সংকেত। বোঝা গেল? তাহলে এ বি সি ডি পি কিউ আর এস এগুলো হচ্ছে অস্থায়ী সংকেত। যোগ গুণ ভাগ বিয়োগ এগুলো হচ্ছে অস্থায়ী সংকেত। অস্থায়ী সংকেতগুলোকে কি বলা হচ্ছে? গ্রাহক বলা হচ্ছে।
হলো। আচ্ছা, এবার এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যোজক। যোজক কি? যে সংকেত, যে সংকেত দুটো বচনকে যুক্ত করে তাকে বলা হচ্ছে যোজক। কি বললাম? যে সংকেত দুটো বচনকে, বা আমরা বলতে পারি যে শব্দ দুটো বচনকে যুক্ত করে সেই শব্দকে বলা হচ্ছে যোজক। তাহলে যে শব্দ বা শব্দ সমষ্টি দুটো বচনকে যুক্ত করে তাকে বলে যোজক। যেমন কি এবং, এবং হচ্ছে একটা যোজক, কারণ এবং শব্দটা, আচ্ছা সংকেত এটা মুছে দিলাম, দেবো মুছে? দাও। দেখো, এই যে রাম যাবে, এটা একটা সরল বাক্য। শ্যাম যাবে, এটাও একটা সরল বাক্য। তাহলে এই দুটো বাক্যকে যদি আমি যুক্ত করি, তাহলে এই দুটো বাক্যকে আমি বিভিন্ন ভাবে যুক্ত করতে পারি, এবং দিয়ে যুক্ত করতে পারি। রাম যাবে এবং শ্যাম যাবে। দেখো, এই দুটো বাক্যকে আমি হয় অথবা দিয়েও যুক্ত করলাম, হয় রাম যাবে অথবা শ্যাম যাবে। এই দুটো বাক্যকে আমি যদি এবং কেবল যদি দিয়েও যুক্ত করলাম। তাহলে দেখো, এখানে এবং দিয়ে যুক্ত করলাম, এখানে হয় অথবা দিয়ে যুক্ত করলাম, এখানে যদি এবং কেবল যদি দিয়ে যুক্ত করলাম। তাহলে কি হলো? এবং, যদি তবে, হয় অথবা, এবং যদি তবে, হয় অথবা, যদি এবং কেবল যদি। তাহলে এগুলোকে বলা হচ্ছে কি? এগুলোকে বলা হচ্ছে যোজক। কেন বলা হচ্ছে যোজক? কারণ এগুলো দুটো বচনকে যুক্ত করছে। আচ্ছা, এবার এই শব্দগুলোর পরিবর্তে, এই শব্দগুলোর পরিবর্তে যদি আমি কোনো সংকেত ব্যবহার করি, তাহলে এবং এর জন্য যে সংকেত ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডট। যদি তবের জন্য যে সংকেত ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইমপ্লাইজ। হয় অথবার জন্য যে সংকেত ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভেল। যদি এবং কেবল যদির জন্য যে সংকেত ব্যবহার করা হয় সেটা হচ্ছে ট্রিপল বার। তার মানে কি দাঁড়ালো? দেখো, ডট, ইমপ্লাইজ, ভেল এবং ট্রিপল বার। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে তখন বলা হচ্ছে ধ্রুবক, বা আমরা বলতে পারি স্থায়ী সংকেত। হলো? তাহলে দেখো, এবং যদি তবে, হয় অথবা, যদি এবং কেবল যদি, এগুলোকে বলা হচ্ছে যোজক। আর এই যোজকের পরিবর্তে যখন আমি কোনো সংকেত ব্যবহার করছি তখন সেই সংকেতগুলোকে বলা হচ্ছে ধ্রুবক। ধ্রুবককে কি বলা হয়? ধ্রুবককে স্থায়ী সংকেত বলা হয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে ম্যাটেরিয়ালসে তো এত দূর পর্যন্তই আছে। বলো এবার কারো কোনো প্রশ্ন থাকলে।
বলো, কারো প্রশ্ন থাকলে বলো। স্যার আরো একটা প্রশ্ন আছে। কোনটা? যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের দুটি সুবিধা। হ্যাঁ, সংকেত ব্যবহার করার পরে কি কি সুবিধা হয়, কি বলছে? প্রতীক বা সংকেত ব্যবহার করে জটিল বাক্যের অর্থ খুব সহজেই নির্ণয় করা যায়। তাহলে যে সমস্ত জটিল বাক্য রয়েছে সেই জটিল বাক্যের দ্বারা যদি আমি যুক্তির বৈধতা বিচার করতে যাই, অনেকটা সময়ের দরকার আছে এবং অনেক চিন্তা ভাবনার দরকার আছে। সেই জটিল বাক্যটার পরিবর্তে যদি মনে করো রাম যাবে, এই রাম যাবে এতটা না লিখে যদি আমি তার বদলে শুধু আর লিখি, আর শ্যাম যাবে এর বদলে যদি আমি এস লিখি, তাহলে দেখো এখানে আমার অনেকটা শ্রম কিন্তু বাঁচলো, অনেকটা শ্রম বাঁচলো, অনেকটা সময়ও বাঁচলো। তখন কিন্তু আমাকে আর এবং এস নিয়েই যুক্তির বৈধতা মানে যুক্তির বৈধতা বিচার করতে হবে। তাহলে এত বড় কথা কিন্তু আমার লিখতে হচ্ছে না। এর জন্য কি হয়, প্রতীক বা সংকেত ব্যবহার করে যুক্তির বৈধতা বিচার করতে কি হয়, অনেকটা সুবিধা হয়। সংকেত ব্যবহার করার ফলে আমাদের অনেকটা সময় কি বলে, অনেকটা সময় আমাদের বেঁচে যায়, আমাদের বৈধতা বিচার করতে আমাদের সুবিধা হয় সংকেত ব্যবহারের ফলে। হোয়াইট হেডেড কি বলেছেন, প্রতীক বা সংকেত ব্যবহার করে আমরা খুব সহজেই একটা যুক্তির বৈধতা বিচার করতে পারি, যেখানে আমাদের মস্তিষ্কের মানে আমাদের আমরা ব্রেনের সাহায্য ছাড়াও শুধুমাত্র চোখ দিয়ে দেখেই কিন্তু আমরা যুক্তির বৈধতা বিচার করতে পারি সংকেত ব্যবহার করার ফলে। আর এরকম করে যুক্তির বৈধতা বিচার করলে কিন্তু আমাদের সেটা সম্ভব হয় না। হলো, তাহলে এটা পড়ে নেবে সংকেত ব্যবহারের সুবিধা। এছাড়া অন্য কোনো সমস্যা বলো। বলো, সমস্যা থাকলে বলো, কোনো কোনো প্রকার ডাউট থাকলে ক্লিয়ার করে নেবে, কোনো ধরনের ডাউট থাকলে ক্লিয়ার করে নেবে। আচ্ছা বলো তো, যুক্তিবিজ্ঞানে সাংকেতিক যুক্তিবিজ্ঞানে যোজক কয়টা আছে? যোজক 5টা। সাংকেতিক যুক্তিবিজ্ঞানে যোজক কয়টা আছে? 4টে। তাহলে সাংকেতিক যুক্তিবিজ্ঞানে যোজক রয়েছে 4টা। আচ্ছা, সাংকেতিক যুক্তিবিজ্ঞানে ধ্রুবক কয়টা আছে? ধ্রুবক একটা। 5টি। সরি 5টি। হ্যাঁ, এটা মনে রাখবে। তাহলে যোজক রয়েছে কয়টা? 4টা। আর ধ্রুবক রয়েছে কয়টা? 5টা। এই যে কাল, এই কালটাকে কিন্তু যোজক বলা যায় না, যোজক বলা যায় না। এবার প্রশ্ন উঠতে পারে যে কালকে যোজক কেন বলা যায় না? দেখো, কাল কিন্তু কোনো বাক্যকে, সরলের দুটো পূর্বে বাক্যকে বসে। যুক্ত করে না, কাল দুটো বাক্যকে যুক্ত করতে পারে না। আর যেহেতু যুক্ত করতে পারে না, এর জন্য কালকে যোজক বলা যায় না। আচ্ছা, কাল কোথায় বসে? স্যার পূর্বে বসে। কোনো বচনের পূর্বে বসে, পূর্বে বসে। কোনো একটা বচনের পূর্বেই হচ্ছে কাল বসে, পরে কিন্তু বসে না। মনে করো ওই যে কোথায় গেল, মনে করো রাম যাবে, এই বচনের পূর্বে কাল বসতে পারে। কাল মানে কি? কাল মানে হচ্ছে এমন নয় যে। তাহলে কালকে যদি আমরা প্রতীকী যুক্তিবিজ্ঞানে প্রকাশ করি তাহলে হবে কি, এমন নয় যে, এমন নয় যে। তাহলে এমন নয় যে রাম যাবে, তাহলে এমন নয় যে রাম যাবে, রাম যাবের জন্য আমরা কি ধরেছিলাম? আর। তাহলে এই এমন নয়ের জন্য এখন কি হয়ে যাবে? এই যে কাল। হলো, তাহলে এমন নয় যে রাম যাবে মানে হচ্ছে কাল আর। এবং রয়েছে, এবং এর জন্য কি, দেখো এবং এর জন্য কি ধরা হয়? ডট
এই ডট, আর শ্যাম যাবের জন্য কি ধরেছি, এস। তাহলে এই বাক্যটার প্রতিকায়িত রূপ কি হলো, এই বাক্যটার প্রতিকায়িত রূপ হলো কাল আর ডট এস। যদিও এগুলো আমাদের বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসগুলোতে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপাতত প্রথম যে প্রশ্ন উত্তরটা দেওয়া হয়েছিল, এই প্রশ্ন উত্তরগুলো থেকে কারো কোনো সমস্যা থাকলে বলো। আছে কোনো সমস্যা? সমস্যা না থাকারই কথা। স্যার, বলো। এই প্রতীক আর সংকেতটা কিছুটা সেম সেম, তো যেটা একটু গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রতীক এবং যুক্তিবিজ্ঞানে আবার একই অর্থে ব্যবহার করবে। হ্যাঁ, এরপরে যখন আমরা প্রতীক আর সংকেত একই অর্থে ব্যবহার করব, মানে বিশেষ করে সংকেত অর্থেই ব্যবহার করব সবগুলোকে, ঠিক আছে। এই পি কিউ যে পাবো, এই পি কিউ কেও আমরা সংকেত হিসেবে ব্যবহার করব। আবার এই যে এগুলো যে রয়েছে ডট ইমপ্লাইজ ভেল ট্রিপল বার, এগুলোকেও আমরা সংকেত অর্থেই ব্যবহার করে আলোচনাগুলো করব। কিন্তু যুক্তিবিদ পায়ার্স, তাদের মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা কিন্তু আমরা আলোচনা করলাম। যে প্রতীক কোনো কিছুকে চিহ্নিত করে, কোনো কিছুকে নির্দেশ করে, আর সংকেত কোনো কিছুকে নির্দেশ করে না। সংকেত কোনো কিছুর পরিপ্রেক্ষিতে বসে, কোনো কিছুকে ব্যক্ত করে বা প্রকাশ করে। যেমন কালকেই আমি উদাহরণ দিয়েছিলাম, কি উদাহরণ দিয়েছিলাম, যে মনে করো রাস্তা দিয়ে যাওয়ার সময়, দেখো রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে এরকম কিন্তু তোমরা সাইডে এরকম পাবে, সাদা সাদা এরকম দাগ পাবে বা লাইন পাবে। আবার মাঝে মাঝে রাস্তার মাঝে মাঝে এরকম পাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকম তো থাকে, এরকম করে আবার অনেকটা দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে একটা প্রতীক। এরকম যদি থাকে, এরকম থাকা মানেই হচ্ছে তুমি ওভারটেক করতে পারো, এরকম থাকা মানেই হচ্ছে তোমাকে এখন ওভারটেক করা যাবে না। তাহলে এগুলো হচ্ছে প্রতীক, এগুলোর দ্বারা আমরা একটা তথ্যকে অনুমান করছি। রাস্তার মধ্যে এরকম, রাস্তার মাঝখানে যদি এরকম থাকে, ঠিক আছে, তাহলে আমরা অনুমান করতে পারি কি আমাকে এখন ওভারটেক করা যাবে। আবার এরকম যদি থাকে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে তথ্যটা অনুমান করি না, আমাকে এখন ওভারটেক করা যাবে না। এরপরে মনে করো একটা বিছানা, মানে একটা বেড রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে কোনো একটা বোর্ডের মধ্যে, তাহলে এটা দেখে আমরা বুঝতে পারি যে আশেপাশেই কোনো হসপিটাল রয়েছে। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা প্রতীক। এই প্রতীকটার সাহায্যে আমরা তথ্যটাকে অনুমান করলাম যে আশেপাশে একটা হসপিটাল রয়েছে। একটা পাম্পের ছবি দিয়ে যদি থাকে, মানে পাম্পের ছবি যদি দেওয়া থাকে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে অনুমান করি কি আশেপাশে কোনো জায়গায় পাম্প রয়েছে। হলো, এই হচ্ছে প্রতীক। হলো, তাহলে প্রথম যে পিডিএফটা দেওয়া আছে, এই প্রথম পিডিএফে আর কিচ্ছু নেই, প্রশ্নগুলো একটু পড়ে নেবে, একদম সহজ। আচ্ছা, তো ঠিক আছে, ক্লাসটা রাখছি তাহলে। কোনো সমস্যা থাকলে পরের ক্লাসে জানাবে, বুঝতে পারছো? ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে তাহলে।